তোমরা মিউটও দেখতে পাচ্ছ না, আবার কথাও শুনতে পাচ্ছ না, এই জন্য মনে হতে পারে যে ভয়েস আসছে না। লাইভ ক্লাস নেওয়া একটু সমস্যা। সমস্যা বলতে এই যে কখন কি বলে ফেলি, অনেক সময় মিউট করতে মনে থাকে না, অনেক সময় এটা হয় আর কি। যেমন তোমরা অনেক সময় জয়েন করার পরে মিউট করতে ভুলে যাও, এর সঙ্গে কথা বলো, এরকমটা আমার ক্ষেত্রেও হয়। তো আমার ক্ষেত্রে আমি যেহেতু একা একা, তো আমার ক্ষেত্রে এই ভুলের ইয়েটা কম হয় আর কি। আচ্ছা, এই যে সালমা আক্তার সুমি, তুমি তোমার মাইক্রোফোনটা জি অফ স্যার। করো। কেন ভয়েস আসছে না কেন? এস আই শাকিল। হ্যাঁ, আসতেছে স্যার। ওই যে আগে খেয়াল করেনি, খেয়াল করছে যে ভয়েস যাচ্ছে না, সেটাই মনে হয় ও চিন্তা করছে যে ভয়েস আসছে না। আচ্ছা, ওকে। ভয়েস যাচ্ছে এবং আমরা আজকের যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি সাজেশনে দিয়েছিলাম তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই যে যে সাজেশনটা আমি দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য, এই পরীক্ষার এই প্রশ্নটাই আমরা আলোচনা করব। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে উম, আমরা এই প্রশ্নটা কি করবো এবার, যে হোয়াট আর দ্য সাইলেন্ট ফিচার্স অথবা সোশ্যাল পিকচার্স, একই জিনিস। এই প্রশ্নটাতে আমার এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, 13টার ভেতরে মনে হয় 8টা কি 9টাই এই স্যালিয়েন্ট ফিচার সম্পর্কে, মানে প্রত্যেকটা এজের যে ফিচার সেই ফিচারগুলোই। তো আমি যেটা সবসময় তোমাদেরকে প্রতি ক্লাসেই আমি বলি, হিস্ট্রির প্রতি ক্লাসেই বলে থাকি ইভেন, সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার মুখস্থ করো। যদি এই ফিচারগুলি মুখস্থ করে ফেলতে পারো, তোমার জন্য হিস্ট্রি সহজ। তোমরা তো থার্ড ইয়ারে ছিলাম, থার্ড ইয়ারের অনেকেই আছো, সো থার্ড ইয়ারের ক্লাসে আমি তোমাদেরকে ইয়ে পড়াতাম, ওটার নাম কি, লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিকের যে কঠিন মনে হয়, কারণ লিঙ্গুইস্টিকের কঠিন কঠিন যে শব্দের অর্থগুলি, সেগুলোর জন্য লিঙ্গুইস্টিক খুব কঠিন মনে হয়। আদতে লিঙ্গুইস্টিক খুব সহজ। হিস্ট্রির ক্ষেত্রেও তাই, হিস্ট্রির 8টা এজের ফিচার জানবা, এরপরে যত প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি লিখতে পারবা। কিন্তু আমাদের ভুলটা যেটা করি আমরা যারা সিনিয়র স্টুডেন্ট, আমরা বা আগে অনেকবার রিটেক বা ইমপ্রুভমেন্ট দিয়েছি, আমাদের ভুলের জায়গাটাই হচ্ছে এটা, যে আমরা এটাকে কঠিন মনে করে এমনভাবে কঠিন ভাবতে থাকি যে এটা আর সহজ কোনো দিনই হয় না আমাদের কাছে। তো আমি বারবার যেটা বলি যে স্যালিয়েন্ট ফিচার বা, আচ্ছা, অনেকে এটা সাইলেন্ট ফিচার করে মানে লিখে, এটা সাইলেন্ট কিন্তু লিখো না, সাইলেন্ট মানে তো নীরব বা চুপচাপ। তো এখানে স্যালিয়েন্ট, স্যালিয়েন্ট মানে প্রধান। স্যালিয়েন্ট, প্রাইম, মেইন, এই যে ইয়েগুলো, এগুলো হচ্ছে মানে হচ্ছে প্রধান। স্যালিয়েন্ট এস এ আছে, এটা একটু খেয়াল রাখিও। ওই আই এম বিগ, যেটা অনেক সময় আই এম বিগ লেখে অনেকে, আমি বড়, তো এরকমটা যাতে না হয়। স্যালিয়েন্ট ফিচার, স্যালিয়েন্ট ফিচার, সোশ্যাল পিকচার্স, ক্যারেক্টার্স, ট্রেড, ট্রেন্ড, এগুলো সব এক, এটা আমি এর আগের দিনও বলেছি, আরেকবার স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা, সো এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই প্রশ্নটার আমি একটা নোট কালেক্ট করেছি, অবশ্যই নেট থেকে কালেক্ট করেছি, আমার নিজের বাপ দাদার সম্পত্তি এটা নয়। আর অনেকে আবার এটা নিয়ে সমালোচনা করে দেখি, যে কালেকশন করা এটা সেটা, তো সবই কালেকশন। উইলিয়াম শেক্সপিয়ারের যে কবিতা সেটাও কালেকশন। আচ্ছা, আমরা আজকে এই প্রশ্নটা পড়বো যে চসারিয়ান যে এজ বা জিওফ্রে চসারের যে যুগটা, সেই যুগটার সম্পর্কে আমরা আলোচনা করব, যুগের যে ফিচার সেগুলো। ফিচার, একটা ফিচারের ভেতর অনেক কিছু থাকতে পারে।
ফিচারের ভেতরে ধরো ওই এজের ঘটনাবলীও থাকে, রাজনৈতিক, পলিটিক্যাল, ইকোনমিক এই জাতীয় ঘটনাগুলি থাকতে পারে। সো আমরা এই এসটা যখন পড়তে যাব তখন আমরা এই ইয়েগুলো পাবো। এখানে আমি আমার যে সংগ্রহশালা মাই লিটারেচার এর ভেতরে আমি এটা সংগ্রহ করেছি, 1 ঘন্টা আগে এডিট করেছি আর কি, পোস্ট দিয়েছি। সো দেখো এখানে হিস্ট্রির জন্য তোমাদের কাছে আমার একটা ইবুক দেয়া আছে। ইবুকটা যদিও আমি পূর্ণাঙ্গ করতে পারিনি, করাই হয়নি, বসাই হয় না আর কি। তো এইখানে দেখো আমি এই চসারিয়ান যে এজ, সেই চসারিয়ান এজের ফিচারগুলির একটা লিস্ট তৈরি করেছি এবং আজকে আমরা এই লিস্টগুলো ধরে ধরেই একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই লিস্টটা আমি এখানেও দিয়েছি, এখানে দেখো। সো এইটা আমরা এখান থেকে আমরা জানবো এবং এগুলো ডিটেইল আমরা জানবো। দেখো শুরুতে আসছে যে দ্য পিরিয়ড ফ্রম এত থেকে এত লিটারেচার ইজ নোন অ্যাজ দ্য এজ অফ চসার। বলা হচ্ছে যে দ্য পিরিয়ড ফ্রম 1340 থেকে 1400 সাল, এই 60 বছর মূলত ইংলিশ লিটারেচারের এই এজটাকে বলা হয় চসারিয়ান এজ বা চসারের এজ। চসার ছিল একজন কবি, মেটাফিজিক্যাল একজন পোয়েট। তোমরা 3rd ইয়ারেই মেবি তোমরা পাবে এর সম্পর্কে একটা ক্রিটিসিজম, এই চসারের এজ সম্পর্কে। সো এই চসার একজন কবি যাকে বলা হয় অনেক সময়, এটা আমরা নিচের দিকে পাবো হয়তো, যে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটাও অনেক সময় বলা হয়ে থাকে। সো খুবই গুরুত্বপূর্ণ একজন কবি ছিলেন তিনি এবং তার নামেই এই এজটার নামকরণ করা হয়েছে চসারের এজ। সো টু আন্ডারস্ট্যান্ড চসারস ওয়ার্ক ওয়েল, চসারের যদি কাজ আমরা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে চাই তাহলে উই শুড কিপ ইন মাইন্ড দ্য মেজর ইভেন্টস অফ দিস এজ। তাহলে তার যে এজ, সেই এজের মেজর ইভেন্টগুলি, মেজর ইনসিডেন্টগুলি, মেজর ফিচারগুলি আমাদেরকে জানতে হবে। তাহলে ইভেন্ট, ইনসিডেন্ট, ফিচার এগুলো সব কিন্তু একই জিনিস, মানে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এসে ধরো আমরা জানি যে প্রত্যেকটা এজের ক্ষেত্রেই যদি কোনো এজে কোনো একটা ঘটনা ঘটে, পলিটিক্যাল হোক বা ইকোনমিক বা যে কোনো ঘটনা হোক, সেটা কিন্তু ওই এজের রাইটিংয়ের ভেতরে চলে আসে। তাহলে রাইটিংয়ের ভেতরে যেহেতু চলে আসে তখন সো ওই এজটাও একটা ফিচার বা ওই এজের ওই ঘটনাটাও একটা ফিচার। কারণ 71 সালে যত রাইটিং হয়েছে বা 71 পরবর্তীতে যত রাইটিং হয়েছে, কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু ওর ভেতরে চলে আসছে। তো মুক্তিযুদ্ধ তো একটা পলিটিক্যাল একটা ইস্যু, পলিটিক্যাল একটা ঘটনা, কিন্তু এটা কেন আসছে এবং এই যে আসছে রাইটিং এর ভেতরে, তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধটা একটা বাংলাদেশের লিটারেচারের হিস্ট্রিতে এটা একটা ফিচার আর কি। সো আমরা এই চসারের এজেও আমরা এরকম কিছু ঘটনা পাবো যেগুলো ওই এজের ফিচার হিসেবে কাজ করছে। তো এখানে দেখো আমি কিছু ইম্পর্টেন্ট ফিচার দিয়ে দিয়েছি, জাস্ট একটা লিস্ট। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে, যদি অন্যদের চেয়ে একটু আলাদা করতে চাও তোমার খাতাটা, তাহলে ইন্ট্রোডাকশনের পরে তোমরা বলে দিবা হচ্ছে এরকম একটা লাইন দিয়ে দিলা, দ্য মেজর ইভেন্টস অফ দিস এজ আর স্টেটেড বিলো। এই স্টেটেড বিলোর আগে তোমরা এরকম একটা লিস্ট দিয়ে দিতে পারো। তখন টিচাররা কি করবে, যে আচ্ছা এখানে সে এত কিছু লিখেছে, এর ভেতরে কি কি লিখেছে, আচ্ছা পলিটিক্যাল আনরেস্ট, 100 ইয়ার্স ওয়ার, ইংলিশ শিভালরি, ব্ল্যাক ডেথ, এরকম একটা লিস্ট যখন টিচার পেয়ে যাবে তখন সে টিচার কিন্তু আগে ভাগে খুশি হয়ে যাবে এবং তোমার প্রতি একটু সদয় হবে, কারণ তার খাতা দেখা ইজি হয়ে গেল। তো আমাদের কাজ হচ্ছে টিচারকে খুশি করা, যে টিচার খাতা দেখবে সেই টিচারকে। মানে ব্যাপারটা এরকম যে আমরা এটা আমাদের সময়টাতে, আমরা যখন পাশ করা কঠিন ছিল আমাদের সময়গুলোতে পাশ করতে পারলেই ভালো স্টুডেন্ট ধরা হতো, বা পরীক্ষার মানে তখন তো পাশ করতো না। তো তখন আমি এসএসসির কথা বলছি আর কি। তো যেটা হতো যে একটা স্কুলে কতজন পাশ করলো এটা সবাই শুনতে চাইতো, কেউ শুনতে চাইতো না কেউ ফার্স্ট ক্লাস পেলো, কেউ সেকেন্ড ক্লাস পেলো। তখন তো সেকেন্ড না, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ছিল, তখন গ্রেডিংও ছিল না, পরে গ্রেডিং হলো আর কি। সো এগুলো শুনতে চাইতো। তো সেই সময়টাতে একটা কথা এরকম ছিল যে খাতায় একটু মিষ্টির, মানে মিষ্টির যে সুরা থাকে, ঝোল, সেটা একটু মাখিয়ে দিয়ে আসতে।
তো মিষ্টির ঝোড়াটা মাখিয়ে দেওয়ার কারণই হচ্ছে যাতে যে টিচার খাতা দেখবে উনি তো ওই মুখে থুতু দিয়ে হচ্ছে খাতার পৃষ্ঠাগুলো উল্টাবে, তো তার যেন ওই মিষ্টির ঝোলের কারণে তার যেন থুতুটা আর কি একটু মিষ্টি লাগে, তাহলে সে তোমার প্রতি সদয় হবে। এটা আর কি ফান করতো টিচার অনেক সময়। তো ব্যাপারটা এরকম যে তোমার খাতাটা এমন হতে হবে যে তোমার টিচার ওই খাতাটা দেখে যাতে বুঝে ফেলে যে আচ্ছা, মানে টিচারের ইজি হয়। যত ভালোই তুমি লিখো তোমার লেখা ভালো না যদি টিচার খুশি না থাকে। তো এই কাজটা করবা। আচ্ছা, এরকম একটা লিস্ট দেওয়ার পরে এবার তুমি বলছো নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য সাম ক্যারেক্টারিস্টিক্স ইন ডিটেইল। ডিটেইলে কিছু ক্যারেক্টারিস্টিক্স তুমি ডিসকাস করতে যাচ্ছ। প্রথমেই বলছো হচ্ছে ইংল্যান্ডস ওয়ার এগেইনস্ট ফ্রান্স। এটাই মূলত এই পলিটিক্যাল আনরেস্ট, কারণ যুদ্ধগুলো পলিটিক্যাল ইয়ে থেকেই হয়। সো এই পলিটিক্যাল আনরেস্টটা হচ্ছে এইটা। দেখো এইটা একটা ফিচার, সেই ফিচারটা আলোচনা করছি যে দ্য ওয়ার বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স বিগ্যান ইন 1338। 1338 সালে ইংল্যান্ড এবং ফ্রান্সের ভেতরে একটা যুদ্ধ হয়, এবং এই যুদ্ধের সময় এডওয়ার্ড থ্রি ইংলিশ সুপ্রিমেসি এস্টাবলিশ করে বাই নেভাল ভিক্টরি। নেভাল ভিক্টরি বলতে ওই সময় তো আর বিমান বাহিনী ছিল না, তখন তো বিমান আবিষ্কারই হয়নি, তখন সেনাবাহিনী হয়তো ছিল, কিন্তু ইংলিশ এবং ফ্রান্স এই দুইটা দেশের ভেতরে তোমরা জানো ইংলিশ চ্যানেল অবস্থিত, প্রায় কত 35 কিলোমিটার মনে হয় ওটা। সো ইংলিশ চ্যানেল অবস্থিত, এবং ইংলিশ চ্যানেলটাকে ঘিরেই তাদের রাজনীতিতে আবর্তিত হতো। সো ইংলিশ চ্যানেলটা যদি দখল করতে হয় তাহলে ভালো একটা নেভাল বাহিনী লাগবে, মানে নৌবাহিনী লাগবে। সো এই ইংলিশরা ইংল্যান্ড এরা কি করলো হচ্ছে ভালো একটা হচ্ছে নেভাল ভিক্টরি মানে নেভাল একটা বাহিনী গঠন করলো, এবং এটার মাধ্যমে 1340 সালে প্রায় 100 বছরের যুদ্ধের সরি একটা নেভাল আর কি ভিক্টরি পেলো। এটা হচ্ছে যে এখানে এইটা বলছে কেন 1340 কেন, এটা প্রায় 1440 হবে, 100 বছরের যুদ্ধ এটা। সো তারা 100 বছর ধরে এই দুইটা দেশের ভেতরে যুদ্ধ চলছিল, এবং লাস্ট পর্যায়ে আমাদের যে ইংল্যান্ড তারা হচ্ছে একটা নেভাল ভিক্টরি পেল। ভিক্টরি পেয়ে তারা হচ্ছে ইংলিশ চ্যানেলের দখলটা পেয়ে গেল। তার আগে পর্যন্ত ইংলিশ চ্যানেলটা ফ্রান্সের দখলে ছিল, এবং ওদিক দিয়ে প্রচুর বাণিজ্য হতো এবং ফ্রান্স উপকৃত হতো। আরেকটা জিনিস হচ্ছে ইংলিশ চ্যানেলটা জয়ের পরে তোমার ইংরেজি ভাষাটাও একটা সুপ্রিমেসি পেয়েছিল, কারণ তার আগে কিন্তু ফরাসি ভাষা বা ফ্রেঞ্চ ভাষাটা সুপ্রিম ছিল। সো এখানে বলা হচ্ছে যে ইংলিশ যে কিং সে সময় এডওয়ার্ড থ্রি, সে ইংলিশ সুপ্রিমেসি এস্টাবলিশ করেছিল নেভাল ভিক্টরির মাধ্যমে। 1340 বলতেছে, তো এখানে 1440 হবে আর কি। দিস ইভেন্ট ব্রট গ্রেট ক্রেডিট টু দ্য ইংলিশ আর্মি। ইংলিশ আর্মির মানে ওদের সেনাবাহিনীর ভেতরে এই ঘটনাটা খুব একটা ভালো ক্রেডিট যোগ করলো। দে অলসো কনকুয়ার্ড ক্যালাইস ইন 1347। ক্যালাইস হচ্ছে একটা কি আমি জানি না, এটা দেখে আসি তো, একটা জায়গার নাম আর কি। ক্যালাইস ইজ লোকেটেড অন দ্য পাস ডি ক্যালাইস হুইচ মার্ক দ্য বাউন্ডারি বিটুইন ইংলিশ চ্যানেল অ্যান্ড নর্থ সি। অর্থাৎ নর্থ সি এবং ইংলিশ চ্যানেলের ভেতরের একটা জায়গার নাম, এবং সেই জায়গাটা সে দখল করে নিল ইংলিশরা। এবং এডওয়ার্ড থ্রির রুলিং এর সময় শাসনকালেই মেনি পলিসিস ওয়ার ফ্রেমড। অনেক নতুন নতুন পলিসি আর কি তারা গ্রহণ করেছিল, নতুন নতুন নিয়ম কানুন, নতুন নতুন টার্গেট, এই জাতীয় জিনিসগুলো তারা ইস্যু করেছিল সেই সময়টাতে। তো এখানে এই যে ফ্রান্সের এগেনস্টে যে ইংল্যান্ড জিতে গেল 100 বছরের যুদ্ধে, এটাকে বলা হয় 100 ইয়ার্স ওয়ার। সো এই যুদ্ধের প্রভাবটা হচ্ছে পুরো ইংলিশ জাতির ওপরে ব্যাপকভাবে প্রভাব পড়েছিল। তো সেইটা আমরা এখন ধীরে ধীরে জানতে পারবো। দেখো এক্সপানশন অফ ফরেন ট্রেড। ইংলিশ চ্যানেল জয়ের পরে এখানে বলছে যে আফটার দ্য ইনভেশন অফ ক্যালাইস ইন 1347 দ্য কিং মেড ইট দ্য সেন্টার অফ ফরেন সেলস। ক্যালাইস হচ্ছে একটা বন্দর এলাকা, এবং সেই বন্দর এলাকাটা জয়ের পরে এই এডওয়ার্ড থ্রি সে ওইটাতে একটা ফরেন বিজনেস বা ফরেন বিভিন্ন বিদেশি বলে এটাকে কি বলে, বিদেশি যে ইনভেস্টমেন্ট এগুলোকে আকর্ষণ করার জন্য এই জায়গাটাকে ওইভাবে তৈরি করলো। দিস গেভ রাইজ টু দ্য গ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রিজ অফ সিফারিং। এবং এখানে সমুদ্রকে কেন্দ্র করে
ইন্ডাস্ট্রি গড়ে উঠতে থাকলো। সো এটার কারণে এক্সপানশন অফ ফরেন ট্রেড, বিদেশি যে বাণিজ্য, সে বাণিজ্যগুলো বাড়তে থাকলো, বা ইকোনমিক দিক থেকে ইংল্যান্ড এগিয়ে যেতে থাকলো। এরপরে দেখো ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথটা হচ্ছে যে এই যে গত 1 বছর ধরে আমাদের যে উপরে যে ইয়েটা চলছে, মহামারী করোনা ভাইরাস, তো তার আগে এই 1300 থেকে 1400 সাল এই সময়টাতেও ব্ল্যাক ডেথ নামে একটা এরকম মহামারী চলেছিল। মহামারীটাতে কি হয়েছিল, যে এটা একটা মানে ইপোক মেকিং একটা ইভেন্ট, এবং এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল মূলত, এবং এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় একটা ঘটনা, মৃত্যুর আর কি, ডেথ বা এই মহামারীর একটা বড় ঘটনা। তো এটাকে ইংল্যান্ডে এটাও এসেছিল, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আসার পরে এই ইংল্যান্ডেও এটা এসেছিল আর কি। বলছে এই যে ডিজিজটা, এটা সুইফট ওভার ছড়িয়ে পড়েছিল ইউরোপে, এবং 1349 সালের দিকে এটা ইংল্যান্ডে আসে, এবং এই সময়টাতে অনেক গ্রাম কমপ্লিটলি উইপড আউট হয়ে যায়। মানে ওই সময়টাতে প্লেগ রোগ হয়, এবং প্লেগ রোগের ফলে গ্রামের পর গ্রাম একেবারে সব মানুষ মারা যায়, এরকম একটা অবস্থা হয়। এখানে বলা হচ্ছে প্রায় প্রতিদিন 100 করে লোক মারা যেত। মানে এখন যেরকম করোনা ভাইরাসে প্রায় 1000, 2000, 3000 করে মারা গেল, তখন তো লোক সংখ্যা এত ছিল না। তখনকার 100 লোক সংখ্যা বা 100 জন লোক মানে মেলা লোক। তো এইটার কথা বলছে যে তখন প্রায় 100 জন করে প্রতিদিন লোক মারা যেত, বা এখানে 100 জনেরও বেশি, যে হান্ড্রেডস বলছে, তার মানে শত 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 লোক মারা যেত তখন প্রতিদিন। এবং গ্রেভইয়ার্ড যেগুলো ছিল, গোরস্থানগুলি, সেগুলো সব পরিপূর্ণ হয়ে গিয়েছিল, এবং ডেথ এবং ডিস্ট্রাকশন এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে এটা ভিলেজ, টাউন, সিটি সব জায়গায় একরকম হয়েছিল। এবং এটাকে বলা হয় যে প্রায় ইংল্যান্ডের প্রায় অর্ধেক লোক মারা যায়, এবং টোটাল ইউরোপে প্রায় 1/3 লোক মারা যায় এই ব্ল্যাক ডেথের কারণে। এবং এই ব্ল্যাক ডেথের যে লোক সংখ্যার যে ক্ষতিটা হয়েছিল, সেটা ইংল্যান্ডে প্রায় পরবর্তী 200 বছর লেগেছিল ওই পরিমাণ লোকজন আবার হতে, মানে লস অফ পপুলেশন যেটা ঘটে সেটাকে ফিল আপ করতে পরবর্তী আরো 200 বছর লেগেছিল। তো এই ব্ল্যাক ডেথটাও হচ্ছে এই চসারিয়ান এজের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আচ্ছা, এরপরে রয়েছে স্ট্যাটিউট অফ লেবারার্স। স্ট্যাটিউট বলতে এক ধরনের একটা আইন বলতে পারো। তো লেবারার যারা ছিল, যারা শ্রমিক শ্রেণী ছিল, তাদেরকে টার্গেট করে একটা আইন পাশ করা হয়। তো বলা হচ্ছে এখানে যে যখন স্প্রেড চারিদিকে ছড়িয়ে পড়লো, এবং একটা সময় গিয়ে যখন শেষ হয়ে গেল, মানে তখন মেনি লেবার্স হু কুড এসকেপ প্লেগ, যা অনেক লেবার শ্রমিক যারা এই প্লেগ থেকে বেঁচে গেল, তারা লেফট করলো ইংল্যান্ডে আর কেউ থাকতে চাচ্ছিল না। তো এটার একটা কারণ হচ্ছে মৃত্যুর ভয়, আর একটা হচ্ছে যে এই আইনটা। সো যেটা হলো যে অনেক লোকজন তখন ইংল্যান্ড থেকে এই তুরস্ক হয়ে অন্যদিকে চলে যেতে থাকলো, বিশেষ করে এশিয়ার মাইনর বা এশিয়ার দিকে চলে আসতে থাকলো। সো এর ফলে যেটা হলো যে ইংল্যান্ডে লেবারের সংখ্যা কমে যেতে থাকলো, এবং লেবারের সংখ্যা কমে যাওয়ার কারণে সেখানে লেবারদের যে পারিশ্রমিক সেটা বাড়তে থাকলো, এবং দ্য ক্রপস অফ দ্য ফার্মস বিগ্যান টু উইদার উইদাউট হারভেস্টিং, এবং ফসলের জমির যে ফসলগুলি, ক্রপসগুলি, সেগুলো হারভেস্ট করার মতো লোকজন ছিল না। ওগুলো যে মানে ইয়ে করবে, আরোহণ করবে, সেই আরোহণ করার মতো আর কি লোকজন ছিল না। এতে করে সব কিছুর দাম বেড়ে গিয়েছিল, প্রাইস হাইক হয়েছিল, এবং ইন অর্ডার টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ লেবার্স, এই লেবারের যে রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা, এইটা মিট করার জন্য, এটাকে মানে ফুলফিল করার জন্য পার্লামেন্ট একটা আইন পাশ করলো, সেটা হচ্ছে 1351 সালে। এবং সে আইনে বলা হলো যে কোনো ওয়ার্কম্যান, মানে কম্পেলিং দ্য ওয়ার্কম্যান টু অ্যাকসেপ্ট দেয়ার ওয়ার্ক, মানুষদেরকে তাদের কাজ করতে এক রকমের বাধ্য করার চেষ্টা করা হলো। বাট ইট ওয়াজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু পুট সাচ এ স্ট্যাটিউট ইন ইফেক্ট, কিন্তু এই জাতীয় আইন আসলে প্রয়োগ করা বা বাস্তবায়ন করা কঠিন ছিল সেই সময়। Many laws were enforced with severity, but this could not bring the wages down.
অনেক আইন সেই সময় কঠোরভাবে আরোপ করা হয়েছিল, কিন্তু তারপরেও লেবারদের যে দাম সেটা হচ্ছে কোনো মতে কম ছিল না। ইভেন দ্য পিজান্টস ওয়ার গ্রোনিং আন্ডার হেভি ট্যাক্সেস। পিজান্ট হচ্ছে কৃষক সম্প্রদায় আর কি। তো কৃষক সম্প্রদায়রা যেটা হলো, তারা হচ্ছে তাদের নাভিশ্বাস উঠে গেল হেভি ট্যাক্সের কারণে। এবং হোয়াইল দ্য রিচ ল্যান্ডলর্ডস ওয়ার রোলিং ইন ওয়েলথ অ্যান্ড লাক্সারি। এবং সেই একই সময়টাতে যারা ল্যান্ডলর্ড ছিল, জমির মালিকরা ছিল, তারা আবার আয়েশি জীবনযাপন করছিল। অন্যদিকে তাদের জমিতে ক্ষেত খামারে যারা ফসল ফলায়, যারা কাজ করে, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এটা হলো যে, তাহলে এটা আমরা দেখতে পেলাম যে স্ট্যাটিউট অফ লেবারদেরকে ম্যানেজ করার জন্য তারা সরকার একটা আইন পাশ করেছিল। তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে রয়েছে পিজান্ট রিভোল্ট। পিজান্ট রিভোল্ট এটা তোমরা জানো যারা ইন্ডিয়া খবর রাখো, ইন্ডিয়াতে কিন্তু একটা পিজান্ট রিভোল্ট চলতেছে বেশ কয়েক বছর ধরে। অর্থাৎ ইন্ডিয়াতে কৃষকদের বিদ্রোহ চলতেছে। তো সেই সময়টাতেই, চসারের এই সময়টাতেও কৃষকদের একটা বিদ্রোহ হয়েছিল। বলছে দ্য গ্রোয়িং ডিসকন্টেন্টমেন্ট অফ দ্য পিজান্টস রেজাল্টেড ইন রিভোল্ট। এই যে ক্রমবর্ধমান অসন্তুষ্টি, বিশেষ করে পিজান্টদের, কৃষকদের, এটা রিভোল্টে পরিণত হয়েছিল, প্রায় সব সংগ্রাম করতে শুরু করে দিয়েছিল। এটা ঘটেছিল হচ্ছে রিচার্ড টু এর সময়ে। এবং এটার ইমিডিয়েট একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ওয়াজ দ্য পোল ট্যাক্স। অর্থাৎ সেই সময়টাতে ট্যাক্স ধারণ করা হয়েছে, এখানে নির্বাচনের সময় একটা ট্যাক্সের আর কি ইয়ে করা হয়েছিল। পোল ট্যাক্স দিয়ে এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা, পোল ট্যাক্স অলসো নেন অ্যাজ হেড ট্যাক্স or capitation is a tax levied as a fixed sum of money liable individual. আচ্ছা, ইনকাম আর রিসোর্সেস। আচ্ছা, এটা মূলত ইনকাম ট্যাক্সের মতো, প্রত্যেক মানুষকেই ট্যাক্স দিতে হবে এরকম একটা ইয়ে ধরেছিল আর কি, মাথা পিছু একটা ট্যাক্স দিতে হবে, এটা ধরা হয়েছিল। এবং গ্র্যাজুয়ালি দ্য ফায়ার অফ ডিসকন্টেনমেন্ট বাস্ট ইনটু এ ফ্লেম ইন দ্য পিজান্টস রিভোল্ট লেড বাই দ্য কেন্টিস্ট প্রিস্ট জন বল। বলছে কেন্টিস্টের একজন প্রিস্ট নাম হচ্ছে জন বল, সে হচ্ছে এই পিজান্ট রিভোল্টের নেতৃত্ব দিয়েছিল। এবং এই যে ক্রমবর্ধমান যে অসন্তুষ্টি, এই অসন্তুষ্টি একটা রিভোল্টে পরিণত হয়ে গেল। এবং জন বলের একটা ফেমাস স্লোগান ছিল সেই সময়ের, সেটা হচ্ছে হোয়েন অ্যাডাম ডেলভ অ্যান্ড ইভস স্প্যান হু ওয়াজ দেন দ্য জেন্টেলম্যান। মানে ব্যাপারটা এরকম, যখন অ্যাডাম হচ্ছে মাটি খুঁড়ছে এবং ইভ সে হচ্ছে মাটিগুলো সরিয়ে নিচ্ছে, মানে যখন এই দুজন মিলে ওই কি বলে খন্দক, মানে খানা খন্দক বা পুকুর খুঁড়ছে, তখন কে আর জেন্টেলম্যান থাকতে পারে? মানে ব্যাপারটা হচ্ছে সমাজের যে উচ্চ শ্রেণী, বিশেষ করে কিং বা হচ্ছে সে সময় যে শাসক শ্রেণী, তারাই যখন দুর্নীতিগ্রস্ত, তাহলে আর কে জেন্টেলম্যান এখানে থাকতে পারে? ব্যাপারটা এরকম। তো এই যে এই কোটেশনগুলো তোমরা দিতে পারো তোমাদের পরীক্ষায়, এগুলো তো খুবই ইজি কোটেশন। সেই জন বল সে এই স্লোগানটার মাধ্যমে আর কি তখন ওই তাদের রিভোল্টটাকে সরগরম করতে হয়। So thus he spread a new consciousness of social equality among the English peasants. ইংলিশ পিজান্টদের মধ্যে, ইংলিশ কৃষকদের মধ্যে জন বল সে এই সব স্লোগানের মাধ্যমে সে একটা ইকুয়ালিটির যে ধারণা, সেই ধারণা বা সেই অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করলো। অনেক পিজান্টস যারা ছিল, তারা ইন নাম্বারেবল ভিলেজেস আর্মড উইথ উইপন্স মার্চ টুয়ার্ডস লন্ডন টু গেট দেয়ার গ্রাইভেন্স রিড্রেসড। আচ্ছা, অনেক অনেক পিজান্ট ছিল, কৃষক ছিল, যারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদের যে দুঃখ কষ্ট সেগুলোকে নতুনভাবে সেগুলোর হিসাব চুকিয়ে নেওয়ার জন্য আর কি। এরপরে দেখো গ্রোথ অফ পার্লামেন্ট। পার্লামেন্টের যেই বিষয়টা সেটা সেই সময় থেকেই তো বলছে পিজান্টস রিভোল্ট এটা আরো শক্তিশালী হলো এবং ওয়ার্কিং ক্লাসদের ভেতরে এবার চলে আসলো। এতদিন কৃষকরা ছিল হচ্ছে এই আন্দোলনে, এবার ওয়ার্কিং ক্লাস যারা যারা লেবার, তারা এটার সাথে ইউনাইটেড হলো।
এবং ফার্স্ট টাইম দে ফিল্ড করলো যে দে টু ওয়ার অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সোশ্যাল অর্গানিজম, এবং ফার্স্ট টাইম এই যারা লেবার ছিল তারাও আর কি ফিল করলো যে না, আমরাও সোশ্যাল অর্গানিজমের একটা আমরাও ইম্পর্টেন্ট অংশ। দে বিকেম কনসিয়াস অফ দেয়ার স্ট্রেংথ, এবং তারা তাদের যে শক্তি, সে শক্তির ব্যাপারেও তারা বুঝতে পারলো যে তাদের একটা আলাদা শক্তি রয়েছে একত্রিত হলে। দেয়ার ভয়েস বিকাম লাউডার, তারা তাদের দাবি দাওয়াগুলোকে আরও মানে লাউডার ওয়েতে শক্তিশালীভাবে উপস্থাপন করতে থাকলো। এবং কিং পার্লামেন্টে অধিবেশন ডাকলো, এবং অধিবেশন দেখে সেখানে সে কনসাল্ট করতে শুরু করলো, এবং নতুন ট্যাক্স আরোপের আগে তারা তখনও ট্যাক্সের ইয়ের থেকে সরেনি আর কি, ট্যাক্স তারা আরোপ করবেই এরকম একটা অবস্থা। দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট কুড এক্সার্স দেয়ার ইনফ্লুয়েন্স অন দ্য কিংস ফরেন পলিসিস, কিন্তু সেই সময়টাতে মেম্বারদের, পার্লামেন্টের যে মেম্বাররা ছিল তারা কিছুটা আর কি ফরেন পলিসি মেকারের দিক থেকে কিংয়ের ওপরে কিছুটা ইনফ্লুয়েন্স আর কি রাখতে সক্ষম হলো। অ্যান্ড দ্য পার্লামেন্ট বিকেম সো পাওয়ারফুল দ্যাট ইট ওয়াজ এবল টু ডিসপোজ রিসার্চ এত, এবং ওই সময়টাতে ওই পার্লামেন্টটা এতই শক্তিশালী হয়ে উঠেছিল তারা ইভেন কিংকেও ডিসপোজ করে দিতে মানে করে দিচ্ছিল, কিংয়ের যে প্রস্তাবগুলি সেগুলোকে প্রত্যাখ্যান, এবং কিংকেও ক্ষমতাচ্যুত করার মতো শক্তি তাদের ছিল। তাহলে এই গ্রোথ অফ পার্লামেন্ট এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এবার হচ্ছে উইকেনিং অফ পেপাল অথরিটি। তোমরা জানো যে সেই সময়টাতে ইয়েদের চার্চগুলোতে অনেক দুর্নীতি হতো। তো এখানে বলছে ইংল্যান্ড শোড হার অ্যালিজিয়েন্স টু দ্য পোপ, অ্যালিগেন্স টু দ্য পোপ হু লিভড ইন রোম। ইংল্যান্ড সে তার যে হচ্ছে পোপের সাথে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা সে এবার মানে দেখাতে শুরু করলো, তাদের যে ভেতরে যে ফাটলটা, সেই ফাটলটা এবার দেখা যেতে থাকলো। Now Pope comes under the influence of the French king who was England's enemy, এবং এটার কারণ হচ্ছে পোপ, এই রোমান পোপ যে কিনা হচ্ছে ফ্রান্সের যে কিং তার ইনফ্লুয়েন্সে চলে আসলো এবং তার পক্ষে কথা বলতে থাকলো, এবং এটা ইংল্যান্ডের যে কিং সে মেনে নিচ্ছিল না, কারণ ফ্রান্সের কিং হচ্ছে ইংল্যান্ডের এনিমি। Therefore it was natural for England to break her relation with the Pope, এবং এর ফলে এটা ন্যাচারাল ছিল যে ইংল্যান্ড পোপের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটাকে তারা বিচ্ছিন্ন করতে চাইলো। এই ব্যাপারে আর্কে রোড এই কথাগুলো বলেছে, এটা তোমরা পড়ে দেখতে পারো। সো দাস পোপ অ্যারোজ টু রাইভালস, এরপরে এইভাবে পোপ কি করলো, দুইটা বিরোধী শক্তিকে মানে কি বলে আগুনে ফু দেওয়ার মতো একটা অবস্থা করলো। ওয়ান অ্যাট অ্যাভিগনন ইন ফ্রান্স অ্যান্ড দ্য আদার ইন রোম, একটা হচ্ছে ফ্রান্সের অ্যাভিগননে, আরেকটা হচ্ছে ফ্রান্স ইটালির রোমে, মানে দুইটা রাইভাল পার্টি জেগে উঠলো। আচ্ছা, দিস ওয়াজ এ ক্রাশিং ব্লো টু দ্য পাইপাল অথরিটি, এবং এইটার কারণে যেটা ঘটলো যে পাইপাল অথরিটির যে শক্তি, যে সামর্থ্য, সেগুলো আর কি হতে থাকলো, উইক হতে থাকলো। তাহলে এইটা একটা হচ্ছে পাইপাল অথরিটির একটা এক্সাম্পল, মানে এটা একটা বৈশিষ্ট্য চসারিয়ানদের। এরপরে দেখো আরেকটা হচ্ছে উইকলিফ অ্যাটাকড অন দ্য করাপশন অফ চার্চ। উইকলিফ হচ্ছে বিখ্যাত একজন রাইটার। সো উইথ দ্য উইকেনিং অফ দ্য পেপাল অথরিটি, পেপাল বা পোপের যখন শক্তি সামর্থ্য যখন উইক হতে থাকলো, দ্য ডিসিপ্লিন অফ দ্য চার্চ বিকামস লুজ, এবং চার্চের যে ডিসিপ্লিন সেটা লুজ হতে থাকলো। দ্য পেপাল কোর্ট ইটসেলফ হ্যাড বিকাম এ সেন্টার অফ লাক্সারি, এবং পেপাল যে কোর্ট ছিল মানে চার্চের আন্ডারে, পোপের আন্ডারে যে একটা কোর্ট বা রাজপ্রাসাদ বা একটা যে জায়গা, সেটাও লাক্সারিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তারা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতো, বা পোপের আন্ডারে বা চার্চের আন্ডারে প্রচুর জমি জমা, প্রচুর ধন সম্পত্তি থাকতো সে সময়। তো এটার ফলে একটা করাপশন হতো, এবং দ্য করাপশন অফ দ্য হেড স্প্রেড থ্রু দ্য হোল বডি, এবং যেটা ঘটলো যে এই যে হেডের মানে মাথার ভেতরে যে করাপশন সেটা হোল বডিতে ছড়িয়ে পড়েছিল।
মানে ব্যাপারটা হচ্ছে সরকারের ভেতরে করাপশন এবং এরপরে পেপাল অথরিটিতে করাপশন, এবং পেপাল বা পোপের ভেতরে যে করাপশন, এটার কারণে পুরো পেপাল অথরিটিটার ভেতরেই করাপশন ঢুকে গিয়েছিল। দ্য চার্চ বিকাম ওয়েলদি, এই যে বলছে চার্চ খুবই সম্পদশালী হয়ে উঠেছিল। মেনি আনওয়েলদি পারসন ডিজায়ার টু বিকাম ওয়েলদি, এবং এই সময়টাতে চার্চ যেহেতু অনেক সম্পদশালী হয়েছে, সো অনেক গরিব মানুষও সম্পদের লোভে পড়ে গিয়েছিল এবং তারাও সম্পদশালী হতে চাচ্ছিল। দ্য ফ্রায়ার্স ওয়ার লিডিং এ লাইফ অফ লাক্সারি, এবং এখানে যে ফ্রায়ার্সরা ছিল, যারা আমরা যেটা বলি নান বা মহিলা যে প্রিস্ট বা যারা সাধক কেবল নতুন, তারাও যেটা হয়েছিল তারা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতো সেখানে। দে ওয়ার মোর ইন্টারেস্টেড ইন ওয়ার্ল্ডলি ইন্টারেস্ট দেন ইন দ্য পারফরমেন্স অফ দ্য রিলিজিয়াস ডিউটি, মানে ধর্মীয় যে ডিউটি পালন, সেই ডিউটি পালনের চেয়ে তারা বেশি কথাবার্তা বলতে থাকলো। এবং আরেকটা যেটা বলতে হচ্ছে ওয়ার্ল্ডলি ইন্টারেস্ট, ওয়ার্ল্ডলি না ওয়ার্ল্ডলি হবে, মানে জাগতিক পার্থিব যে ইন্টারেস্ট, সেগুলো দিকে তাদের বেশি মনোযোগ দেওয়া শুরু করলো তারা। এবং এই সময়টাতে জন উইক্লিফ, জন গাওয়ার, উইলিয়াম ল্যাংল্যান্ড, এরা কি করলো, চার্চের যে করাপশন সেই করাপশনকে অ্যাটাক করলো। অ্যাটাক বলতে এখানে তারা তাদের রাইটিং এর মাধ্যমে অ্যাটাক করলো আর কি, এরা ছিল হচ্ছে রাইটার। এরপরে দেখো দ্য রাইজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সময়টাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রাইজ হয়েছিল। ওই আমি যেটা বললাম, ইংলিশ চ্যানেলটা জয়ের পরে 100 ইয়ার্স ওয়ারের পরে তোমার ফ্রান্সের যে ভাষাটা সেটা প্রভাব হারাতে থাকে, এবং হচ্ছে তোমার ইংলিশ যে ভাষাটা সেটা প্রভাব বিস্তার করতে থাকে। ঠিক যেমন এখন এখন যদি এরকমটা হয় যে ব্রিটিশ না আমেরিকান, কোন ইংলিশ ফলো করব, এটা কিন্তু আসে যে আমেরিকান ইংলিশ। কারণ কি, যে যখন পাওয়ারে থাকবে তার সব নিয়ম কারণ, তার সব কিছু আমরা তখন নিতে থাকি। এটাই হচ্ছে ওই সময়টা তো শুরু হয়েছিল এরকম ভাবে। দেখো বলছে ল্যাটার হাফ অফ দ্য 14th century saw the rise of English language, 14th century শেষের হাফে, অর্থাৎ 1350 থেকে 1400 সাল, এই সময়টাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে একটা প্রভাব বিস্তার করা সেটা ঘটতে থাকে। Before Chaucer, the French dominated the literary scene along with the social and political life of the noble class. নোবেল ক্লাসের যে সোশ্যাল এবং পলিটিক্যাল যে লাইফ এবং লিটারেচারের যে সিনগুলি বা যা কিছু রাইটিং যা কিছু, চসারের আগে, চসারীয় যুগের আগে ফ্রেঞ্চরা ডমিনেট করছিল, আমি যেটা বলছিলাম সেটা। চসার ওয়াজ দ্য ফার্স্ট টু ট্রাই হিজ পেন ইন ইংলিশ, এবং চসারই প্রথম ছিল যে কিনা ইংলিশে লেখা শুরু করেছিল। দাস চসার রিগার্ডেড অ্যাজ, এবং এই জন্য চসারকে বলা হয় ফাদার অফ ভার্স, অর্থাৎ কবিতার বাবা। হু ইন ইমর্টাল সং, যে হচ্ছে গানের ভেতরে ইমর্টাল হয়ে আছে, এটা কিন্তু কবিতার লাইন। দেখো ফাদার অফ ভার্স হু ইন ইমর্টাল সং ফার্স্ট টট দ্য মিউজ টু স্পিক ইন ইংলিশ টাং, মানে এটা কিন্তু একটা লাইন, কবিতার লাইন। তো বলছে যে এই চসার সে হচ্ছে ইংরেজি কবিতার হচ্ছে বাবা, এবং সে হচ্ছে গানের ভেতরে বা তার যে কবিতার মধ্যে সে ইমর্টাল হয়ে আছে, এবং সেই প্রথম যে কিনা ইংরেজি ভাষাটা ইংলিশদের মুখে আর কি প্রথম নিয়ে এসেছিল। সিমিলারলি উইক্লিফ অলসো রোট ইংলিশ প্রোজ, এবং এই সময়টাতে তোমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে চসার সে কবিতা লিখেছে এবং উইক্লিফ সে এই সময়টাতে ইংলিশ প্রোজ লিখেছে। ইফ উই রিগার্ডেড চসার অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, আমরা যদি চসারকে ইংলিশ ভার্স বা কবিতার যদি ফাদার বলি, পোয়েট্রির ফাদার বলি, তাহলে উইক্লিফকে বলা হয় ইংলিশ প্রোজের ফাদার। ওকে, সো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল হলো। এবার এখানে লাস্ট একটা এক্সাম্পল, লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে আরো অনেক আছে, তো এইটুকু লিখতে লিখতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো দ্য ট্রাভেল অফ স্যার জন ম্যান্ডেভিল, এটা একটা রাইটিং এর নাম। সো এটা হচ্ছে এ ট্রান্সলেশন ফ্রম ফ্রেঞ্চ বাই উইক্লিফ হ্যাজ বিন হাইলি প্রেইজড বাই ক্রিটিক্স, অর্থাৎ এই যে রাইটিংটা, এই রাইটিংটা হচ্ছে একটা ফ্রেঞ্চ রাইটিং এর ট্রান্সলেশন যেটা উইক্লিফ করেছিল, এবং এটাকে ওই সময় ক্রিটিকরা খুবই এটাকে মানে সাপোর্ট করেছে বা তারা প্রশংসা করেছে। সেইন্টসবারি হাইলি অ্যাপ্রিসিয়েটেড হিজ ওয়ার্কস অ্যান্ড সেইড, সেইন্টসবারি নামে একজন ক্রিটিক
সে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এই আমাদের হচ্ছে উইকলিফের এই ট্রান্সলেশনটা, এবং তিনি বলেছেন টু সি দ্য মার্ভেলস অফ দ্য রাইজিং, শুনতে পাচ্ছ তোমরা? সো আমরা একেবারে শেষ পর্যায়ে ছিলাম, তখনই কেটে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি যে দ্য ট্রাভেল অফ স্যার জন ম্যান্ডেভিল, এটা একটা রাইটিং, একটা ট্রান্সলেশন উইকলিফের, যেটা ক্রিটিকরা অনেক করছিল, অনেক হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে আর কি। সো এইটার ব্যাপারে সেন্ট বারি নামে একজন ক্রিটিক, তিনি এই কথাটা বলেছেন। আচ্ছা, সো এরপরে তোমরা ইন্ট্রোডাকশন মানে সরি কনক্লুশনটা তোমরা লিখে দিতে পারো, আর এটা তোমরা আমি যেভাবে আলোচনা করলাম এগুলো ছোট ছোট করে হলেও সব পয়েন্ট লেখার চেষ্টা করবা। যেমন এইটা স্ট্যাটিউট অফ হচ্ছে লেবারার্স, এটা এত বড় করার দরকার নাই, এখান থেকে 3-4টা লাইন তোমরা লিখে ফেললা, আর এইভাবে তোমরা লিখলে কিন্তু এটা হয়ে যাবে 3টা 4টা 5টা করে লাইন। যেমন এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রাইটিং, এরকম এতগুলো করে পয়েন্ট যদি তোমরা লিখো তাহলেই হবে। সো এখান থেকে তোমরা এই প্রশ্নটা আর কি লিখতে পারো। হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা এই এই দুইটা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, 14th সেঞ্চুরি লাইফ বা সোসাইটি এগুলা হবে, আবার এটাও হবে, দুইটাই। মানে এখানে ফাদার অফ একটু ঘুরিয়ে লিখতে হবে, তখন জিনিস এটাই লিখতে হবে, তখন এই ফাদার অফ পোয়েট্রি বা রিপ্রেজেন্টেটিভ পোয়েট, তখন ওইটাকে হাইলাইট করতে হবে, বারবার ওইটাকে বলতে হবে। আর অথবা এই যে এটার ক্ষেত্রে সবগুলো এটা আলোচনা করে লাস্টে গিয়ে বললা যে যেহেতু চসার তার রাইটিং এর ভেতরে সব এই জাতীয় কোয়ালিটিগুলো আমরা পাই, সো বিশেষ করে তার যে প্রধান রাইটিং ক্যান্টারবারি টেলস, এগুলোর ভেতরে আমরা এই সমস্ত ফিচার সম্পর্কে আমরা হিন্টস পাই। সো এই জন্য বলা যেতে পারে যে চসার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ হিজ এজ, এরকমটা বলতে পারি আমরা। আর তোমরা এটা এইভাবে লিখতে পারো। আর এখানে আতিক কি বলেছো? আচ্ছা, আতিক এটা কোনো এমনিতে কোনো গ্রুপ না, এটা হচ্ছে এখানে আমি বিভিন্ন জিনিস সংগ্রহ করে রাখি, এখানে আমি একাই, এখানে আর অন্য কেউ নাই, এই যে ওয়ান মেম্বার আমি, এখানে কাউকে অ্যাডও করা যাবে না, এটা আমার সংগ্রহশালা বলতে পারো। আমার যেমন এখানে এইটা সংগ্রহ আছে, আমার প্রফেশনাল ইয়েগুলো, এগুলোরও সংগ্রহ আছে সব, মানে আমার প্রচুর গ্রুপ খোলা আছে, এগুলো তোমরা অবাক হয়ে যাবে, প্রায় 50-60টা আমি নিজেই গ্রুপ চালাই, এবং 7-8টা পেজ আছে। 50-60টা গ্রুপ এই কারণে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে আমি বিভিন্ন সময় গ্রুপ খুলি। আমি হচ্ছে ফেসবুক ইউজ করি প্রায়, এটা 2010 সাল থেকে মেবি। সো তখন থেকেই এই একটাই অ্যাকাউন্ট আমার কোনো দ্বিতীয় কোনো অ্যাকাউন্টও নাই। অ্যাকাউন্ট করেছি, কিন্তু ওগুলো হচ্ছে কখনো ওইভাবে কোনো 2-4 দিন চালাইনি এরকম। আর এটা আমার ফার্স্ট অ্যাকাউন্ট, এটাই চলতেছে এখনো, এবং এখানে প্রচুর গ্রুপ খুলেছি, যখনই কোনো জিনিস সেভ করার দরকার ওই অনুযায়ী আমি একটা গ্রুপ খুলে রাখতাম, এবং এটা আমার একটা রিসোর্সের জায়গা হয়ে আছে। আচ্ছা, এগুলো কোথায় পাবো? এগুলো তো আমি তোমাদের গ্রুপে তো দিয়ে দিব, তোমাদের গ্রুপে গতদিনে দিয়েছি না একটা? এইটা তোমাদের গ্রুপে আমি অবশ্যই দিয়ে দেবো। সেকেন্ড ইয়ার, এই যে দিয়ে দিলাম। তো এগুলো এখান থেকে নিতে পারো। আর এখানে আগে কি লিখছো যে
মানে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা চেঞ্জ করলেই হবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা একটু চেঞ্জ করলেই, মানে যে কোশ্চেনটা আসবে সেটা সেইভাবে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। মানে ইংরেজি লিটারেচারের মজাটা এই জায়গাটাতে, যে আমি বৈশিষ্ট্যগুলো জানবো এবং বাকি একটা বৈশিষ্ট্য জানলে, মানে আমি 8টা যে আবার 9টা যে এজ, এই 9টা এজ এর বৈশিষ্ট্যগুলো জানবো, মানে 9টা কোশ্চেন জানবো এবং আমি 30টা কোশ্চেন লিখতে পারবো। তো এই 9টা এজ এর বৈশিষ্ট্যগুলি জানতে হবে জাস্ট, তাহলেই হবে। আর একটু লিখতে হবে আর কি, 2-4 বার লিখতে হবে, 2-4 বার না লিখলে কিন্তু এটা হবে না। সাহিত্য লিটারেচার হচ্ছে, এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলতে পারো তোমাদের 4 বছরের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক, তারপরে হচ্ছে ফোর্থ ইয়ারের ইএলটি, এরপরে হচ্ছে তোমার থার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন, ফোর্থ হচ্ছে যতগুলো ইয়া আছে, ক্রিটিসিজম আছে। তো এই 4টা জিনিস খুবই কঠিন, এগুলো যেগুলোই কঠিন সেগুলোকে লিখতে হবে বেশি বেশি। 100 ইয়ার্স ওয়ারের এই টপিকটা বুঝি নাই। আচ্ছা, মেইনলি কোন যুদ্ধটা হয়েছিল? আচ্ছা, এখানে 1340 বা 39 এই সাল থেকে 1440-39 সাল ব্যাপী একটা যুদ্ধ হয়। এখন এই যুদ্ধ মানে তো প্রতিদিন যে যুদ্ধ মারামারি লেগেই ছিল ব্যাপারটা এরকম না। আমরা যেরকম 71 সালে 9 মাসের যুদ্ধ করেছি, আমরা প্রতিদিনই যুদ্ধ লেগেছিলাম, কিন্তু 100 বছর যুদ্ধ বলতে এটা তো এমন না যে 100 বছর ভাবেই যুদ্ধ চলেছে, ব্যাপারটা এরকম না। যেমন ভারত পাকিস্তান স্বাধীনতা হওয়ার পর থেকে এখনো যুদ্ধ যুদ্ধ ভাব সবসময় লেগেই থাকে। ভারত পাকিস্তান তার মানে 50 বছর ধরে যুদ্ধ করছে। সো ব্যাপারটা এরকম আর কি। তো সেই সময়টা তো ইংলিশ চ্যানেল নিয়ে আর কি তাদের ভেতরে এই যুদ্ধটা হয়, এবং এই যুদ্ধটা 100 বছর ট্রাই করার পরে এই ইংল্যান্ড আর কি জিতে। তো এই এই জন্য এই যুদ্ধটাকে বলা হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, যেহেতু 100 বছর ভাবে ধরে হয়, এবং সেই জন্যই এই যে এখানে যেটা আছে না, যে ইংলিশ বা ইংল্যান্ডের যুদ্ধ উইথ ফ্রেঞ্চ, যে প্রশ্নটা সেটাই হচ্ছে এই 100 ইয়ার্স ওয়ার। এগুলো কই পাবো? আচ্ছা, দিয়ে দিলাম স্যার, পেয়েছি। হ্যাঁ স্যার, মেইনলি যুদ্ধটা কেন হয়েছিল আবার একটু বলেন। আচ্ছা, এই যে বললাম যুদ্ধটা হয়েছিল ইংলিশ চ্যানেলকে কেন্দ্র করে। আর পাশাপাশি দুই দেশ হলে কি হয়, যেমন ভারত পাকিস্তান, তারপরে ভারত চীন, তারপরে আমেরিকা মেক্সিকো, তারপরে আরো এরকম আছে না, পাশাপাশি দুই দেশ হলে এরকম অনেক সময় এরকম প্রতিদ্বন্দ্বিতা হয় বা যুদ্ধ একটা ভাব লেগে থাকে। তো এইটাই মূলত কারণই। আর মেইন কারণ হচ্ছে ইংলিশ চ্যানেলটা নেই, ইংলিশ চ্যানেলটা দুই দেশের মাঝখানে। তোমরা যদি ফ্রান্স বা ইংল্যান্ডের ম্যাপ দেখো, আচ্ছা আমরা যদি ইংল্যান্ড লিখি, ইংল্যান্ডের যে ম্যাপটা যদি আমরা দেখি, এই দেখো এইটা হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে, আচ্ছা ফ্রান্সটা দেখাতে পাচ্ছি না, ফ্রান্সটা দেখি। আচ্ছা, গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপে গেলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। ওরে রাজশাহী, রাজশাহীতে আছি তো, রাজশাহী থেকে শুরু হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে ফ্রান্স আর এটা হচ্ছে ইংল্যান্ড, এবং এই যে এটা ইংলিশ চ্যানেল, এই দেখো ইংলিশ চ্যানেল লেখাই আছে। এবার এই ইংলিশ চ্যানেলটা কাদের দখলে থাকবে? আগে ছিল ফ্রান্সের দখলে, 100 বছরের যুদ্ধের পরে যেটা হলো যে এটা ইংল্যান্ডের দখলে চলে গেল। আর এদিক দিয়ে যেহেতু গুরুত্বপূর্ণ সব বাণিজ্য হতো, কারণ তুমি একটু জায়গাটা দেখো যে এটা হচ্ছে নর্থ সি, এটা হচ্ছে এদিক দিয়ে মনে করো ইউরোপের মেইন যে জায়গাটা সেগুলো। সো এদিক দিয়ে একটা বিশাল হচ্ছে বিজনেস চলে। তো এইটা কাদের দখলে থাকবে সেটা নিয়েই মূলত এই যুদ্ধটা। আগে ফ্রান্সের দখলে ছিল, পরবর্তী 100 ইয়ার্স ওয়ারের পরে এটা ইংল্যান্ডের দখলে চলে যায়, এবং এরপরে ইংল্যান্ডে ব্যাপক প্রচার প্রসার, তাদের ইকোনমিক যে বিষয়গুলো সেগুলো চলতে থাকে।
এটা ইংলিশ চ্যানেল। বাংলাদেশের যে ব্রজেন দাস সে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল এখান থেকে এখানে, এখান থেকে এখানে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এই যে ইংলিশ চ্যানেল বুঝেছো আশা করি এখন, না? আচ্ছা, এটাই হচ্ছে ইংলিশ চ্যানেল, মানে এই যে এই কি বলে সমুদ্রে বলতে মধ্যে আমরা বলতে পারি হচ্ছে আহ, এটা সমুদ্রেরই অংশ, মানে নদী বলতে পারো আর কি। এই সমুদ্র আর এই সমুদ্রকে এক করেছিল। আমরা তোমাদেরকে বাংলা চ্যানেল দেখাই, দাঁড়াও। আহ, বাংলা চ্যানেল আছে। ওয়ার্ল্ড ম্যাপ বেশি বেশি দেখবা, ওয়ার্ল্ড ম্যাপ দেখলে জ্ঞান বাড়ে। বাংলা চ্যানেল আমরা দেখাই, যেটাতে এই যে মুসাবিন শমসের না কি নাম, ওই যে প্রথমে ইয়েতে গেল, এভারেস্টে চললো। এই যে এটা হচ্ছে বাংলা চ্যানেল, সেন্ট মার্টিন, এবং এই যে সেন্ট মার্টিন এবং হচ্ছে দক্ষিণ পাড়া যেটা টেকনাফ, এর ভেতরে যে জায়গাটা এটাকে বলা হয় বাংলা চ্যানেল। মানে এদিক দিয়ে হচ্ছে ইংলিশ চ্যানেল যেমন, এটা হচ্ছে সেমনি বাংলা চ্যানেল বলা হয় এটাকে। ঠিক এরকম আরো অনেক চ্যানেল আছে, যেমন হচ্ছে আমরা এটাকেও চ্যানেল বলতে পারি। সুয়েজ খাল, যেটা যেহেতু মানে কেটেছে তাই এটা খাল। কিন্তু এই যে এখানে হরমুজ প্রণালী আমরা বলি বলি না, ইরানের দখলে এই যে ইরান, এই যে এটা হচ্ছে একটা চ্যানেল, হরমুজ প্রণালী। চ্যানেল মানেই তো প্রণালী। সো এটা হচ্ছে হরমুজ প্রণালী। হ্যাঁ, এটা এখন আপাতত ইরানের দখলে আছে এবং এটা নিয়েই তো ঝামেলা বাঁধে। কারণ এদিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ তেলের যে বিজনেস, যেমন বাহরাইন, কাতার, কুয়েত, হ্যাঁ, ইরান, এই সব তেলগুলো তো এদিক দিয়েই বের হয়। তো এই জায়গাতে এটা নিয়ে একটা টেনশন রয়েছে। তারপর আরো অনেক চ্যানেল রয়েছে পৃথিবীতে, যেমন এটা একটা চ্যানেল। হ্যাঁ, এই যে এটা একটা চ্যানেল, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে ইউএসএ, ইউএস এর আলাস্কা। এটা একটা চ্যানেল, ইভেন এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এগুলো তোমরা সব দেখবা। এই যে এখানে একটা চ্যানেল আছে, যেটার মধ্যে এই যে এই দিক দিয়ে এটা একটা চ্যানেল। এইসব চ্যানেলের নামগুলো আমি ভুলে গেছি। যেমন এই চ্যানেলের নামটা হচ্ছে মালাক্কা প্রণালী, আমরা বলি না মালাক্কা, মালাক্কা প্রণালী, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। তারপরে বেরিং প্রণালী কোন জায়গায় জানো? যে এগুলো মনে হয় বেরিং প্রণালী নাকি। আচ্ছা, এরকম বিভিন্ন প্রণালী, এগুলোকে বলা হয় চ্যানেল। তো এটা হচ্ছে তেমনি ইংলিশ চ্যানেল। কই গেল এই যে এই জায়গাটা। তো এই ইংলিশ চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ, ইংলিশ চ্যানেল নিয়ে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এবার দেখি যে গুগল আর্থ প্রো, গুগল ম্যাপ প্রোটা ইউজ করতে পারেন। আচ্ছা, সমস্যা নাই, এগুলো সবই আমরা ইউজ করি। তারপরে যারা ইমপ্রুভ দিবে তাদের জন্য কি একজনের কোশ্চেনটা ইম্পর্টেন্ট কি আজকে? হ্যাঁ ভাই, ইমপ্রুভ আর ইয়ে একই কোশ্চেন তো। ইমপ্রুভের জন্য কি আলাদা কোশ্চেন হয়? কোশ্চেন আলাদা হয় না, একই কোশ্চেন। যারা ইমপ্রুভ দিবে এবং যারা রেগুলার পরীক্ষা দিবে একই কোশ্চেন। ইমপ্রুভের জন্য কোনো আলাদা কোশ্চেন হয় না। আচ্ছা, এই প্রশ্নটা সম্পর্কে আরো যদি কিছু জানার থাকে তোমরা জানতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। এই যে স্ক্যান্ডিনেভিয়ান বলি না আমরা, আমরা সামনে হয়তো পড়বো স্ক্যান্ডিনেভিয়ান, বা ওই যে আমরা যখন ইয়ে পড়লাম। হ্যাঁ, আমরা যে গত দিনে পড়লাম না যে ওই অ্যাংলো স্যাক্সন যুগে জার্মানির থেকে লোকজন ইংল্যান্ডে আসছিল। তো এই যে জার্মানি, জার্মানি এরপর স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো যেমন নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন, এইগুলো থেকে এদিকে আসছিল এবং নর্থ সি দিয়ে তারা হচ্ছে মূলত ইংল্যান্ডে ঢুকেছিল। এই এই জিনিসগুলো ম্যাপ নিয়ে গবেষণা করবে। যে যত ম্যাপ নিয়ে গবেষণা করবে, ম্যাপ নিজে কিন্তু একটা জ্ঞানের কি বলে বিশ্বকোষ বলতে পারো। এই যে ম্যাপে কোন দেশ কোন জায়গায়, হ্যাঁ, এগুলো জানাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। না, ব্রিফগুলো আজকে দেব না, ব্রিফগুলো একসাথে আলোচনা করব, ব্রিফগুলো একসাথে আলোচনা করব।
দেখো এই যে এখানে একটা প্রণালী আছে, চ্যানেল আছে, এই যে এটা হচ্ছে মরক্কো এবং স্পেন, এটার মধ্যে একটা চ্যানেল আছে, এবং দেখো কত বড় একটা বিজনেস এখানে হয়। ভূমধ্য সাগর যেটা, সেটা হচ্ছে এটা মেডিটারিয়ান সি। এবং এখান থেকেই এই যে বাংলাদেশের মানুষ, প্রচুর মানুষ কি হয় ইউরোপে যেতে চায়, এদিক দিয়ে গিয়ে যে এখান থেকে নৌকা ভাসিয়ে যেতে চায়, এবং তারপরে এই যে ভূমধ্য সাগর, এখানে গিয়ে মানে মারা যায়, অনেকে ডুবে মারা যায়, নৌকা ডুবি হয়। আর এশিয়া এবং ইউরোপের মধ্যে এই যে এখানে একটা সংযোগ আছে, তুরস্কর ইস্তাম্বুল, এখানেও একটা চ্যানেল আছে দেখো। আচ্ছা আচ্ছা, আগামীকালকে আগামীকাল তোমাদের ক্লাস কিন্তু হবে। তোমাদের আজকে হচ্ছে গতকালকে নিতে পারিনি, যার জন্য আজকেরটা নিলাম, এবং আগামীকাল হচ্ছে নেক্সট কোশ্চেনটা। আগামীকাল আমি রুটিন দেওয়ার আগে, ধরো রুটিন যদি আরো 10-15 দিন পরেও দেয় বা 1 মাস পরেও দেয় তোমাদের, তো রুটিন দেওয়ার আগে যদি আমরা হিস্ট্রিটাও শেষ করতে পারি, তাও আমাদের অনেক, আমরা এগিয়ে যাব। কারণ হিস্ট্রিটাই খুব বেশি কঠিন, আর বাকিগুলো সহজ, যেমন অ্যাডভান্স রিডিং রাইটিং তো খুব সহজ। তারপরে তোমার ইয়ে রয়েছে আর কি, স্যার প্রণালী কাকে বলে? আচ্ছা, প্রণালী, আমি কি বলবো প্রণালী কাকে বলে? প্রণালী হচ্ছে দুই দেশের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী, সেটাকে বলে প্রণালী। খাল বা নদী বা ড্রেন, সেগুলোকে বলে প্রণালী। আচ্ছা, রুমে বাংলাদেশ এবং হচ্ছে মানে বিশ্বের যে ম্যাপগুলো, এগুলো রাখবা, এগুলো রেখে মাঝে মাঝে ওইটার উপরে কনসেন্ট্রেট করবা। আমি আমার একটা ইয়ে বলি, আমি আমি যখন অনার্সে ছিলাম, তখন আমার পাশেই আমি যে মেসে থাকতাম রাজশাহীতে, যে রুমে থাকতাম, সেই রুমে আমাদের সিনিয়র কোনো এক ভাই আগে যারা ছিল, ওই একটা ওয়ার্ল্ড ম্যাপ ওয়ালের সাথে একেবারে এমনভাবে আঠা দিয়ে লাগাইছিল যে ওইটা আর উঠেনি আর কি। ওইটা আমার হেভি কাজে লাগতো, আমি মাঝে মাঝে উঠে ওইটা বসে থাকতাম, ঘুম থেকে উঠে গিয়ে, মানে বিছানার বরাবর লাগানো ছিল তো, আমি ঘুম থেকে উঠে মাঝে মাঝে ম্যাপের দিকে তাকিয়ে থাকতাম। তো এটা তাকাতে থাকতে থাকতে একটা সময় এমন হলো যে সারা বিশ্বের যে দেশগুলি, গুরুত্বপূর্ণ যে দেশগুলি, সেই দেশগুলির আহ, হচ্ছে অবস্থান কোনটা কোন জায়গায়, সেগুলো আমার মুখস্থ হয়ে গেল। আবার কোন দেশের রাজধানীগুলো কি, এগুলো আমার মুখস্থ হয়ে গেল। তারপর কোনটা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, কোনটা ওশেনিয়ান রাষ্ট্র, এরকম বিভিন্ন আর কি সব রাষ্ট্রগুলো, পানামা খাল কোথায়, সুয়েজ খাল কোথায়, আলাস্কা প্রণালী, বেরিং প্রণালী, মালাক্কা প্রণালী, এগুলো কোন জায়গায় কোনটা, সেগুলো আমার সব মুখস্থ হয়ে গেল। ইভেন এই যে সাইপ্রাস কোথায়, তারপরে যে মাদাগাস্কার, এই যে সাউথ আফ্রিকা, এইসব সব আমার তখন এগুলো সব মুখস্থ হয়ে গেল। তো তোমরাও এরকমটা করতে পারো, এমন একটা জায়গায় রাখবা যে, যেটা হয় যে সাধারণত আমরা ওয়ার্ল্ড ম্যাপ কিনে এমন জায়গায় টাঙাই যে জীবনে আর ওটা দেখা হয় না। হ্যাঁ, যে কোনো জিনিস যদি চর্চার মধ্যে রাখতে চাও, তাহলে সেটা আই বরাবর আর কি টাঙিয়ে রাখবা। তুমি একটা ওয়ার্ল্ড ম্যাপ হয়তো টাঙাতে চাও, তুমি ওয়ার্ল্ড ম্যাপটা তোমার তুমি দাঁড়ালেই তোমার চোখের সামনে পড়বে, এরকম একটা জায়গায় তুমি হচ্ছে ওইটাকে ইয়ে করবা, টাঙিয়ে রাখবা। বা তুমি বসে থাকলে তোমার পড়ার টেবিলের ঠিক তোমার চোখ বরাবর যে জায়গাটা থাকবে, ডানে বামে যেখানে হোক, ওয়ালের সাথে টাঙিয়ে রাখবে, তাহলে তুমি মানে অনিচ্ছাকৃত থাকলেও অনেক সময় তোমার চোখ যাতে পড়ে। সাধারণত যেটা হয় যে আমরা ম্যাপ কিনে নিয়ে এসে একেবারে ওয়ালে লাইট যে বরাবর থাকে, সেই লাইটের আশেপাশে বা লাইট বরাবর আমরা মানে যেখানে মই নিয়ে আর কি উঠে দেখতে হবে, এই জন্য আর জীবনেও দেখা হয় না। তো এটা করতে পারো। আচ্ছা, সেকেন্ড ইয়ারের এক্সাম ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি এর মধ্যে হতে পারে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কালকে আবার সেম টাইমে তোমাদের ক্লাস হবে, তোমরা কালকে জয়েন করিও। কালকে আমরা নতুন আরেকটা এজ সম্পর্কে আমরা এই কোশ্চেনটা নিয়ে কালকে আলোচনা করতে পারবো, এই যে ফিচার অফ রেনেসার যে ফিচার, সেটা নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।